কেমন আছো তোমরা? আচ্ছা, আমরা আসি আজকে তো যোগকীকরণ করবো। তাহলে এবার একটা অঙ্ক শুরু করি আমি। তাহলে দেখো ln 2 dx। দেখো বোঝা যাচ্ছে তো? একটু কমেন্ট করবা প্লিজ। বুঝলেও কমেন্ট করবা, না বুঝলে তো অবশ্যই কমেন্ট করবা। ln 2 dx, তাহলে dx কে করলে তো তুমি কি পাচ্ছ? x, কেবল আমি দেখালাম। আর ln 2 টা তো ধ্রুবক, তাহলে এখানে কিন্তু ধ্রুবকে কখনো জিরো হয় না, এটা মাথায় রাখবা। কেবল আমি বুঝালাম ডিফারেন্সিয়েশনে ধ্রুবক থাকলে জিরো, ইন্টিগ্রেশনে ধ্রুবক মানে ওটা থেকে যাবে। তাহলে এর অ্যান্সার হবে কি ln 2x প্লাস কত c। দেখো একেবারে পানির মতো কোশ্চেন। আমি যে কোশ্চেন গুলো করাবো সবগুলোই কোনো না কোনো জায়গায় ভার্সিটিতে আসছে বা আসবে এরকম, ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কটা কোনো সমস্যা নেই, ক্লাস করো সবকিছু সহজ হয়ে যাবে। না এটা মাধুর্য বলছো ln 2x তোমার কালকের থেকে আজকে আরো বেশি সহজ হবে, কারণ অনেকে তো আগে করোনি, কালকে তো কিছুটা হলেও করছো বা বাসায় প্র্যাকটিস করছো, যারা তাদের কঠিন লাগবে না। প্র্যাকটিস না করলে বাবা ম্যাথে কিন্তু আমি কেন উপর থেকে কেউ নেমে এসে তোমাকে পারবে না। ম্যাথ এত সহজ একটা জিনিস। দেখো এটা আসি sin ax dx। তুমি চিন্তা করো, গতদিন আমরা ডিফারেন্সিয়েশন খুব সহজ করে পড়ার একটা সিস্টেম থাকে তো। sin x কে গতদিন আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাইছি? cos x পাইছি। তাহলে এখানে কি পাবো? মাইনাস cos x। এখানে কি পাবো? মাইনাস cos x। ব্যাপারটা কোথায় আসে? মাইনাস cos x। এটা কি x? কালকের মতো কোশ্চেন করো। এটা কি x? না। তাহলে কি করতে হবে? এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এবং ইন্টিগ্রেশনে কি হবে? ভাগ। গতদিন আমরা ডিফারেন্সিয়েশনে কি করেছি? গুণ, ওই যে n কেবল দেখালাম সূত্র। আর ইন্টিগ্রেশনে সবসময় কি করতে হবে? ওটা কোথায় হবে? ভাগ। এই কথা মাথায় রাখবা, ডিফারেন্সিয়েশনে গুণ, ইন্টিগ্রেশনে ভাগ। লিখে রেখো পাশে নোট করে, যারা নতুন করতেছো। তাহলে x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যায়? a। তাহলে এত প্লাস কত? c। দেখো তো বোঝা গেছে কিনা? কি বোঝা কি গেছে? দেখো হ্যাঁ, মাতুচ্চ হইছে, তাসনিম জন্য হইছে, সেলিম রেজা, ঠিক আছে। তাহলে দুটো জিনিস আমরা এখানে খেয়াল করলাম, একটা হলো ডিফারেন্সিয়েশন সূত্রই কিন্তু কাজে লাগছে। দেখো ইন্টিগ্রেশনে নতুন কি করলাম, একটা হলো ওখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর একটা হলো x যদি x না হয় ওখানে গুণ করেছি, এখানে কি ভাগ। এই ছোট দুটো কথা কি মনে রাখা যাবে না? এটা করলে ইন্টিগ্রেশন দেখবে অনেক সহজ হয়ে যাবে। এরপর আমরা আসবো জেড ধরার পদ্ধতি, সেটাও সহজ করে দিব, ঠিক আছে। আর যারা আমার স্টুডেন্ট আগে করছো তাদের তো সহজ লাগবেই, তারপর আমি সব বিস্তারিত করাবো সবার জন্যই। আচ্ছা এই অঙ্কটা আসো, এটা জেড ধরার পদ্ধতি, কিন্তু আমি এখানে তোমাকে একটা রুল দেখাই দিই। সেটা হলো যে যদি নিচে একটা ফাংশন থাকে আর সেটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায়, এটা কি f ড্যাশ x, তাই না? তাহলে আমরা সূত্রটা লিখবো ln fx প্লাস c। সূত্রটা ভালো করে লিখে রাখো। এটা দিয়ে ইন্টিগ্রেশনের অনেকগুলো জেড ধরার অঙ্ক করতে পারি, কারণ জেড ধরতে গেলে আবার ডান পাশে ডিফারেন্সিয়েট করতে হবে, বাম পাশে ইন্টিগ্রেট করতে হয়। কিন্তু এই অঙ্কগুলো শর্ট রুল, আমি তো কালকেও আমি শর্ট রুল দিছি, আজকেও শর্ট রুল। হ্যাঁ, তাহলে অঙ্কটা দেখো, সূত্রটা মনে রাখবা বাংলায় ভালো করে বোঝো। নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে ln অফ নিচেরটা, এইভাবে মনে রাখতে সুবিধা হয়। দেখো তো এটা পাওয়া যায় কিনা, একটু খেয়াল করতে হবে। সরে গেছে না যেটা, দাঁড়াও, দেখো তো এটা পাওয়া যায় কিনা। 1 প্লাস 2x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করতেছি কিন্তু ইন্টিগ্রেশন না, সূত্রটা ছিল ফাংশনের। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যায়? 2 পাওয়া যায় না? 1 কে করলে কত? 0, আর 2s কে করলে কত? 2। তাহলে উপরেরটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা অ্যানসারটা লিখতে পারি ln 1 প্লাস 2x প্লাস কত? c। দেখো তো একেবারে পানির মতো অঙ্ক না, 1 থেকে 2 সেকেন্ড যদি আমরা সূত্রটা লিখে রাখি। হ্যাঁ, মাধুর্য বলছে, সেলিম রেজা বলছে, বাকি সবাই বলতে পারো। দেখো বুঝছো কিনা? যারা ম্যাথ পারো না তারা একটু কমেন্ট করার চেষ্টা করো, যারা পারি তারা শুধু কমেন্ট করে তো লাভ নেই, তারা তো পারি, তারা তো আমি বলার আগেই বলে দিবে। তানভীর, রিকো ঘোষ, হ্যাঁ সবারই হয়েছে। সি লেখার দরকার নেই, অত কষ্ট করে সি বাদ দাও। ও সি সবসময় সবকিছু থেকে সি কমন নিয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এরকম অঙ্ক আরো দেখি। দেখো তাহলে তুমি মজা পাবা যে মুখে মুখেই করা যায় কিভাবে। দেখো এটা কি আগেরটার মতো করা যায় কিনা। নিচেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি পাই? দেখো তো 1 কে করলে 0 আর মাইনাস x স্কয়ার কে করলে কি মাইনাস 2x পাই না, কিন্তু উপরে কি আছে? x। তাহলে একটা মাইনাস 2 কি বেশি হচ্ছে। তাহলে আমি যদি বাইরে একটা মাইনাস হাফ দিয়ে দিই তাহলে এইবার এই রুলটা দেখা যায় না? দেখো তো বোঝো কিনা। দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেছে। কি বোঝা কি যায়? মাইনাস হাফ। আগেরটা ডাইরেক্ট সাজানো ছিল, তোমাকে তো আস্তে আস্তে ইম্পর্টেন্ট অঙ্ক করতে হয়, এটাই সাজানো নাই। হ্যাঁ ওকে, আমি আগেরটা রুলেই খেলছি, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করছি, কিন্তু একটা বেশি কি পাইছি এটা পাশে লিখে রাখো, তাহলে তুমি জীবনে ভুল করবে না। তাহলে -2 বেশি পাচ্ছি এইটুকু, কারণ উপরে x আছে। তাহলে -2 আমরা এখানে ভাগ করে দিলাম, তাহলে তো আমার রুল ঠিক থাকলো। আর ln অফ নিচেরটা দেখো তো বোঝা গেছে কিনা। এটা আমি যদি একটা নতুন কেউ যদি আর্টস কমার্সের স্টুডেন্ট হয় তাকে যদি শেখায় পারতে বাধ্য, যদি তোমার শেখার ইচ্ছা থাকে। না হলে আমি যত সহজ করে শেখাই না কেন, এগুলো ইন্টারে করে, যেমন আজকে আমাকে একজন দুপুরে বলছিল, তাও তাকে আমি নক করছি বলে তাই, না হলে সে আমাকে মেসেজ দিত কিনা সন্দেহ। সবারই তো একটা লজ্জা বলে একটা শেমনেস আছে, তাই না? তো
তো মেন এসে তাকে নক করলে সে বললো যে দাদা মানে 1.5 বছর তো ম্যাথ করি না, এখন আমি যে বলবো, বলার জন্য তো কিছু করতে হবে, তো সেটার জন্য প্র্যাকটিস করতে হবে, তুমি নতুন করে করো, কিছু শেখো, সব দরকার নেই। যে ম্যাথ একেবারে পারো না, অন্তত আমার শীটটা করো, শীটটা তুমি সেভাবে সাজাইছি, এর থেকে দেখবে অনেক কিছু কমন পেয়ে যাবো। আর যারা ম্যাথ ভালো করো, ভালো মার্ক তুলতে চাও 15 বা 15-র উপরে, তারা অবশ্যই এর সাথে গাইড তো করতেই হবে। ওই যে নেটওয়ার্ক গাইডের কথা বলছিলাম, বিগত বছরের কোশ্চেন, এটা অবশ্যই বা বই, এগুলো করতেই হবে যারা ভালো করতে চাও। হ্যাঁ মাধুর্য দাদা, আপনাকে অভিনন্দন। আজ চেষ্টা তো সেই ধামাকা হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে আমি প্রথমে অনেক কিছু বলছি, মনে ছিল না, যে তার জন্য আমি অনেক খুশি। আমার সব কাপাই দিয়েছে, BCMS যারা ছিল গুচ্ছতে চান্স পায়নি, এজন্য তারা প্রচুর প্রচুর খুশি। এবং এই জায়গায় ফর্মটা আমি কিনতে বলছিলাম বলে আমার স্টুডেন্টরা কিনছে, না হলে হয়তো হাতে গোনা কেউ কিনতো কিনা জানি, সবাই এই কথাটা আমাকে লেসন দ্বারা বলছো। ঠিক আছে, পরেরটা আসি। আজকে ভিডিও কিন্তু আমি দিব না মনে হচ্ছে অ্যাটেন্ডেন্স দেখে, ঠিক আছে? তাই জন্য ক্লাসটা ভালো করে করো, শীতটা পরে পাবা, কিন্তু ক্লাসটা ভালো করে করো, নাহলে কিন্তু আমার পরে আমাকে দোষ দিও না, কিছু করার নেই। আচ্ছা, পরেরটা আসো দাও। এইবার আসি, এটা নিচেরটাকে করে উপরেরটা পাওয়ার কোনো চান্স নেই, এটা ওই রুলে হচ্ছে না, কারণ রুট কে করলে কখনো ট্যান, সাইন ইনভার্স এগুলো আসবেই না। তাহলে এখানে আমাকে জেড ধরতে হবে। এখন জেড ধরার পদ্ধতি কি সেটা দেখো। সাইন ইনভার্স কে যদি আমি তোমার ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখো তো নিচেরটা আসে না? সাইন ইনভার্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখো তো নিচেরটা আসে। সাইন ইনভার্স কে করলে কি আসে? dx বাই √1 - x²। এইবার আমি তোমাকে জেড ধরার পদ্ধতিটা দেখি। দেখো, যারা জেড ধরার পদ্ধতি জানো না একেবারে, তারা দেখো, ডান পাশে করবো ডিফারেন্সিয়েশন, বাম পাশে করবো হলো ইন্টিগ্রেশন। কথা মনে রাখবা, সাইন ইনভার্স x = জেড। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? আমি সুন্দর করে দিচ্ছি। এইটা ইজিক্যাল টু কত? dz। এই মানটা এখানে যদি বসাই, তাহলে দেখো তো কি আসে? এই ট্যান থেকে গেল, এইটুক মানে কি ধরছি? জেড থেকে গেল। হ্যাঁ, এই যে এবার আসো, এই যে ট্যান x dx dz, তাহলে ট্যান জেড। আর এখানে দেখো, এই যে 1/√1 - x², এই যে dx √1 - x² ইজিক্যাল টু কত? dz। তার মানে তোমার কি আসতেছে? ট্যান জেড dz। দেখো মানটা কি বসানো হয়েছে? তাহলে এবার আমাকে এখানে কি চিহ্ন আছে? ইন্টিগ্রেশন। তাহলে এবার কি করতে হবে? ইন্টিগ্রেশন। তাহলে ট্যান কে ইন্টিগ্রেশন করলে কি হয়? কার জানা আছে বলো? এটা কিন্তু ডিফারেন্সিয়েশন সূত্র না, কারণ ডিফারেন্সিয়েশনে সেকেন্ড কে করলে সেকেন্ড ট্যান x পাইছি, কিন্তু কোনটাকে করে ট্যান পাইনি, এজন্য এটা সূত্র কিন্তু নতুন। তাহলে এটা সূত্র কে জানো? ট্যান কে সূত্র আছে ডাইরেক্ট ইন্টিগ্রেশন। দেখো, সূত্র যদি সামনে থাকে, কালকে যেটা দিয়েছিলাম ওখানে দেখো লেখা আছে ln sec z। সূত্রটা হলো ln sec z প্লাস হলো c। এবার জেডটা যেহেতু আমরা এখানে ধরে নিয়েছিলাম, তাহলে ওই মানটা অবশ্যই তোমাকে বসাই দিতে হবে। তাহলে অ্যানসারটা হবে লাস্ট লাইন ln sec ইনটু sin ইনভার্স x মডুলাস প্লাস কত? c। তাহলে শুধু এই সূত্রটা জানতে হবে যে tan z কে ইন্টিগ্রেশন করলে কি আছে? ln sec z। দেখো বুঝছো কিনা? এটাই হলো জেড ধরার পদ্ধতি, এবং জেড ধরার পদ্ধতি দিয়ে এই অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে? মাঝে হতো দাদা ইউবি দিয়ে করলেও তো এক অ্যান্সার, ইউবি দিয়ে কেন করবা? ইন্টিগ্রেশনের ইউবি অনেক টাফ, কখনো করতে যাবা না। এটা দিয়ে করো, এটা দিয়ে সহজ। কারণ আমি তো এটা বিস্তারিত করলাম, তুমি তো জেডের পদ্ধতি জানো, তুমি এখানে লাইন অবশ্যই গ্যাপ দিয়ে দিতে পারবে। তুমি তো একবারই এই 3 লাইন লিখতে পারবা, যেহেতু তুমি আমার ক্লাস করছো। ইউবি সবসময় অনেক বড় হয়ে যায়, ইউবি করতে যাবা না। যখন না পারা যাবে তখন করবো আমরা, সেই ইউবিটা আসতেছে। ঠিক আছে? তোমার যদি ভালো লাগে করো, কোনো সমস্যা নেই, উত্তর হলেই তো হলো, তাই না? এটা কি বোঝো নাই? একটু কমেন্ট করো প্লিজ। কমেন্ট না করলে কিন্তু হবে না, এবং তুমি কিন্তু ক্লাসে অনুপস্থিত, সেটাই এখানে প্রমাণিত হবে। ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু এখানে লিখতে আছে কার কার নাম। ঠিক আছে, দেখো এগুলো। আমি কিন্তু আবারও বলতেছি, অঙ্কগুলো ভালো করে দেখো। ভিডিও হয়তো আমি রাখবো না, ঠিক আছে? আমার পাবলিক গ্রুপে সবাই থাকো, ওখানে কিন্তু কোনো ক্লাস বা পরীক্ষা দিতে পারি আমি, সেটা দেখতে পারো। ওখানে সব ধরনের আপডেট দেওয়া হয়, সে শুধু রেজাল্ট বলে কথা না, সব ধরনের। ঠিক আছে? জেডের ব্যাপারটা কি বুঝছো? জেডের একটা অঙ্ক যদি বুঝো, সব অঙ্কই সেম। ঠিক আছে? না বুঝলে কমেন্ট করো। তাহলে দেখি পরের অঙ্কটা আসি। পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইএক্স এর অঙ্কগুলো বেশি আছে, এটা আমি কালকেও তোমাকে বলেছিলাম। এখন দেখো, ইএক্স এর এখানে উপরে কত আছে? এখানে উপরে কত? 1। তাহলে 1 থাকলে তো আমি কোনোটাকে জেড ধরতে পারতেছি না, কারণ আমি যদি ইএক্স কে জেড ধরি, তাহলে তো সেটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা ইএক্স আসবে, কিন্তু আরেকটা ইএক্স নেই। তাহলে এখানে আমরা প্রথমে একটা লাইন করে তারপরে জেড ধরো। কি করব? ইএক্স দিয়ে গুণ করি উপরে এবং নিচে। তাহলে নিচে আসতেছে ইএক্স এর হোল স্কয়ার প্লাস কত? 1। এইবার আমরা জেড ধরবো। তাহলে দেখো, ইএক্স কে যদি আমরা এখানে জেড ধরি, এবার আমি একদম আগের অঙ্কটার মতো করবো, এটা আরো সহজ হবে। তাহলে ইএক্স কে যদি ডিফারেন্সিয়েট করি, ইএক্স ডিএক্স ইকুয়াল টু কত? ডিজেড। মাথায় রাখবা, এগুলো পরীক্ষায় ঠান্ডা মাথায় করতে হয়, কৃষি গুচ্ছে যথেষ্ট টাইম পাবা।
হ্যাঁ, তাহলে ডান পাশে ডিফারেন্সিয়েট, বাম পাশে কি ইন্টিগ্রেট। তাহলে এখানে এবার মান বসাই, দেখো এইটুক মানে কত, এই যে dx মানে কত dz, আর নিচে কি আসছে z² + 1। এবার একটু আগে যে আমি চারটা সূত্র লিখছিলাম, দেখো তো এটা সেই দ্বিতীয় সূত্রে আসে কিনা, ওই যে প্লাসের প্লাস থাকলে এখানে প্লাস আছে, তাহলে এটা কার সূত্র, tan ইনভার্স। tan ইনভার্সের সূত্র ছিল 1/a tan ইনভার্স z, তাহলে এখানে কি আসছে tan ইনভার্স z প্লাস কত c, অঙ্ক শেষ। এবার কিসের মান বসাতে হবে, z এর মান। তাহলে দেখো আগের অঙ্কের সাথে কোনো পার্থক্য নেই, এটা কিন্তু আরো সহজ। তাহলে অ্যান্সার আসছে tan ইনভার্স z এর মান হলো e⁻x প্লাস কত c। দেখো তো বুঝছি কিনা, কেউ না বুঝতে বলো, আমি কিন্তু একেবারে সহজভাবে বোঝাচ্ছি। ঐশী চক্রবর্তী স্মৃতির, হ্যাঁ সমস্যা হয় অসুবিধা হয় বলতেই তো জেড ধরতে, এই জন্য আমি ধরে দিচ্ছি। এবার বলো যে সমস্যা হচ্ছে কেন, জেড ধরার কিছু পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো যেটাকে ডিফারেন্সিয়েট করলে বাকিটা পাওয়া যাবে। তুমি এখানে কোশ্চেন করতে পারো, দাদা আপনি ex কে ধরলেন, আপনি ex হোল স্কয়ার কে ধরলেন না কেন? তুমি নিজে চিন্তা করো, ex হোল স্কয়ার কে ধরলে কি তুমি ex পাবা? পাবা না, 2ex আবার আরেকটা ex চলে আসবে। তাহলে ex কে ধরলে কিন্তু আমি এই ex টাকে পাচ্ছি, তার মধ্যে স্কয়ার। সবসময় এমন একটা পার্টকে জেড ধরতে হয়। তারপর আরো দুটো তিনটে পদ্ধতি আছে, বলে দিচ্ছি একটু পরে, অঙ্ক করতে করতে আসবে। যে এমন একটা পার্টকে জেড ধরতে হয় যাকে ডিফারেন্সিয়েট করলে তোমার আরেকটা পাওয়া যায়। যেমন আগেরটা আমরা সাইন ইনভার্স কে ধরেছিলাম, রুট কে কিন্তু ধরেছিলাম না। রুট কে ধরলে কিন্তু সাইন ইনভার্স পাওয়া যায় না, সাইন ইনভার্স কে ধরলে কিন্তু রুট ওভারটা আসে। কি বোঝায় ঠিক আছে? কেউ না বুঝলে কমেন্ট করো, আমি তো কমেন্ট দেখতেছি, আমি তো যতবারই অঙ্ক করাই দিই। দেখো তো তোমার এই অঙ্কটা কি করা যায়, অঙ্কটা খুবই খুব ইম্পর্টেন্ট। মাধুর্য বা আর যারা আছো, কুলসুম বা বাকিরা, একটু বলো তো এটার অ্যান্সার কত, তারপরে আমি করে দিই। হ্যাঁ জ্যোতির্ময় বুঝছি, থ্যাংক ইউ। শ্রাবন্তী বুঝছি, সাব্বির বুঝছি। এই যে সাব্বির আজকে চান্স পেয়ে গেছে, খুবই খুশি। 784 না কত জানো, তাই না? তারপরে এর মধ্যে যে ইয়ে আছে ক্লাসে, কই দেখতে পাচ্ছি না অবশ্য, আরো কয়েকজন চান্স পেয়েছে। বলো এটার অ্যান্সার কেউ বলতে পারো কিনা? হ্যাঁ কুলসুম বলছে হাফ e⁻x, না অ্যান্সার হয়নি। দেখছো প্রতি ক্লাসে নতুন শিখবে। কালকে মনে হয় তুমি লিখেছিলে না কে জানো লিখেছিলে, যারা নোট করেছো, যে প্রতি ক্লাসে নতুন শিখতেছে। তোমাদের তো আমি ক্যালকুলাস বহুতবার করাইছি, যারা আমার স্টুডেন্ট তাদেরকে মনে হয় 3-4 বার করানো হয়ে গেছে। তারপরেও দেখো এখনো আমরা মানে নতুন পাই। এটা কিন্তু সেরকম একটা অঙ্ক। দেখি আর কেউ অ্যান্সার বলতে পারো কিনা, আর কেউ অ্যান্সার বলতে পারো কিনা? পারবে? চেষ্টা করো, চেষ্টা করতে সমস্যা কি, ধরে নেওয়াতে পারবো না, তারপর চেষ্টা করি। অ্যান্সার বলতে থাকো, তাহলে আমি একটু দেখি। এই অঙ্কটা দেখো, তুমি যে জেড ধরবা, কাকে ধরবা? ex কে ধরলে আরেকটা ex তো নাই, তাহলে এখানে কিন্তু ex আনতে হবে। তাহলে আমরা কি করতে পারি, √ex আছে আগের অঙ্কটার মতো কিছুটা, প্রথম অঙ্কটা যেরকম করলাম এটা লিখতে পারি, তাই তো? এটা কিন্তু তোমার কোনো সমস্যা নেই, ex দ্বারা গুণ করলাম। তাহলে এবার যদি আমি √টাকে ধরি, দেখো √, এখানে জেড ধরার একটা পদ্ধতি আছে, সেটা একটু পরে আমি নোট করে দিচ্ছি, আগে দেখো আমি ধরে নিই। তাহলে কেন আমি √, ধরলাম? তুমি এখানে প্রশ্ন করতে পারো যে দাদা আপনি তো e⁻x কেও ধরতে পারেন, কিন্তু আমি √কে কেন ধরলাম? আসতেছে ex = আসতেছে কি z², তাহলে ডিফারেন্সিয়েট করলে আসতেছে ex dx = কত, 2z dz। √, কে দাঁড়ানোর জন্য এখানে কি করে নিলাম, বর্গ করে নিলাম। তাহলে এবার মান বসাও আগের অঙ্কের মতো ঠান্ডা মাথায়। দেখো মান বসানো কি হবে, এই ex আর এই dx, এইটুক মানে কি 2z dz। দেখো সুন্দর করে করাচ্ছি, এই বাচ্চারাও পারবে করালে। নিচে আসছে দেখো ex, আর উপরে কি আছে √ex, এই √ex মানে কত, z। তাহলে এখানে z এর জায়গায় কি এসে গেল, z²। আর এখানে নিচে একটা কি আছে ex মানে দেখো এই মানটা, এই লাইনটা আমি এমনি লিখিনি, ওই ex মানে কত, z²। দেখো প্রত্যেকটা মান কিন্তু পেয়ে গেল। তুমি কিন্তু এই লাইন থেকে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারতে, কিন্তু তাহলে ওই লাইনটা তখন খুঁজে বেড়াতে হতো। এই কথা বোঝা গেছে? এইবার তাহলে দেখো অঙ্ক সহজ হয়ে গেছে, 2 টাকে বাইরে আনলাম, z² সুন্দর করে কেটে গেল। তাহলে dz কে ইন্টিগ্রেশন করলে কি থাকে, z, dx কে করলে x, তাহলে dz কে করলে কি z, তাহলে 2z + c। দেখো কত সহজ। তাহলে z এর মান এবার বসায় দাও, তাহলে 2√ex প্লাস কত, c। দেখো অ্যান্সার বুঝছি কিনা? না সেলিম রাজা হয়নি, শায়লা সুলতানা হয়নি, মাধুর্য ভুলে গেছি। দাদা ভুলে যাওয়ার কিছু নেই, অঙ্ক তোমার আমি আগে করি, ঠিক আছে? তাহলে আমরা দেখো প্রথমটার মতো, দেখো বুঝছো কিনা? খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, এটা কিন্তু আসছে কৃষি ভার্সিটিতে, ঠিক আছে? এইবার একটা নোট করে নাও, জেড ধরার আরেকটা পদ্ধতি। প্রথমে একটা পদ্ধতি বললাম যে এখানেই তোমার কোশ্চেন হবে, যে একজন বলতেছিল যে জেড ধরতে অসুবিধা হয়, ঐশী মেবি। এই যে কোনটাকে ধরবে এটা বুঝবো কি করে? যে অঙ্কে রুট থাকবে, লিখে রাখো, রুট সহ যে ফাংশনটা থাকবে সেইটাকে সবসময় জেড ধরতে হবে।
রুট সহ ফাংশনটাকে সবসময় জেড ধরতে হবে। কেন তার দরকার নেই, কেন তার দরকার নেই, কারণ ওটা ধরলে সহজ হয়, কারণ তুমি এইটাকে ধরে রুটটা পাবা না, কিন্তু রুটটাকে বর্গ করলে ওইটা পেয়ে যাচ্ছ। এটাকে এই লাইনের পরে এই লাইনটা পাচ্ছ তুমি, কিন্তু তুমি যদি এস কে ধরতে রুট আনতে কোথা থেকে, কি বোঝা গেছে? তাহলে এটা একটা নোট ভালো করে বসে লিখে রাখো যে রুট কোন ফাংশন থাকলেই সেটাকে চোখ বন্ধ করে জেড ধরতে পারো। এরকম প্রচুর অঙ্ক বইতে আছে, দেখো বুঝছো কিনা? বুঝছি অঙ্কটা দেখো, খুবই মজার, কিন্তু আমি কিন্তু অনেক চেষ্টা করতেছি তোমাদের বোঝানোর। কমেন্ট করো প্লিজ। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, সাব্বির আহমেদ বলছো জেড এর রুল আবার বলেন। ওই যে লিখে নাও, রুট যে ফাংশনের সাথে রুট থাকবে সেটাকে জেড ধরবা, এরকম। আমি যদি রুট সাইন এক্স দিতাম তাহলে রুট সাইন এক্স কে জেড ধরবা। বোঝা গেছে? একেবারে সিম্পল। মাঝে তো দাদা হেবি মজার অঙ্ক, কিন্তু এরকম অঙ্ক পরীক্ষায় দিলে আর মজা থাকে না। ওই যে পরীক্ষার সময় মাথাটা ঠান্ডা থাকে না, যেমন অনেকে দেখবা বাসায় বসে পরীক্ষা দিবা, ভালো মার্ক পাবা, যেই পরীক্ষার হলে এসে আমার কাছে এসে পরীক্ষা দিবা তখন দেখবা যে হচ্ছে না। এই জন্য অফলাইন আর অনলাইনেরও কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, অফলাইনে পরীক্ষা দিয়ে অনলাইনের পরীক্ষা কখনোই একই হবে না, এর মধ্যে পার্থক্য থাকবে। হ্যাঁ, তুমি বলতেই পারো যে আমি তো সৎভাবে অনেস্টভাবে পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, আমার স্টুডেন্ট অনেস্টভাবে পরীক্ষা দিচ্ছ, কিন্তু তারপরেও অনেস্টটা ম্যাটার না। ম্যাটার হলো ওটা তুমি বাড়িতে পরীক্ষা দিচ্ছ, তোমার পরিবেশটা সব তোমার পরিচিত জন্মের থেকে। আর যখন তুমি একটা জায়গায় গিয়ে পরীক্ষা দিচ্ছ তখন মাইন্ডে একটু সমস্যা তৈরি হয়। ঠিক আছে, এই জন্য বাসায় বসে পরীক্ষা দিয়ে অনলাইনে আর অফলাইনের পরীক্ষার সাথে কখনো তুলনা করা মূর্খের ব্যাপার। ঠিক আছে, জ্যোতির্ময় এগুলোর জন্য আগের ক্লাস দেখতে হবে। আমি একটু আগে বলছি নেটওয়ার্ক, হ্যাঁ আগের ক্লাসটা দেখো, তাহলে প্রশ্ন করতে হবে না। আমি কোনো ক্লাস নিলে কোনো কোশ্চেন কোনো স্টুডেন্টের করা লাগে না। ঠিক আছে, উত্তর সব পেয়ে যায়। আগের ক্লাসটা করো, সবকিছু পেয়ে যাবা। এটা একটু বুঝাই দিই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এইটাকে যদি আমরা জেড ধরি, দেখো এটাকে কেন ধরবো, কারণ ইএস কে ধরে তুমি এক্স আনতে পারবা না, 1 প্লাস এক্স কে ধরে তুমি এটা আনতে পারবা না, তাহলে তোমাকে আর তো ধরার মতো কিছু নাই। তাহলে বোঝা যাচ্ছে এখানে তো অনেকগুলো ফাংশন। তাহলে আমরা জেড ধরছি কাকে, আমি তো করাই দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক, বাট এর কাছে তো সব দিচ্ছি না কথা। এখানে দেখো ইউভি আসছে, ডিফারেন্সিয়েশনের ইউভি, দুইটা ফাংশন। তাহলে গতদিন আমরা শিখছিলাম, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এই ইএক্স ইন্টু হলো 1, এটা হলো ডিএক্স। কালকে যারা ক্লাস করছো তারা ইজিলি এই জিনিসটা বুঝবা। এখান থেকে দেখো আরেক লাইন সাজায় লিখতে পারি, ইএক্স যদি কমন নিই তাহলে এক্স প্লাস 1 ডিএক্স ইকুয়াল টু কত, ডিজেড। দেখো তো এই মানটাই পুরোপুরি একদম উপরে আসে না? দেখো অঙ্ক যারা বানায় তারা তো চিন্তা করে বানায়, এমন ভাবে বানায় না যে সূত্রে পড়বে না। সব অঙ্ক সূত্রে পড়তে বাধ্য, এই জন্য আগে সূত্র তারপরে প্র্যাকটিস, এছাড়া অঙ্কে কিছুই নাই। এর চেয়ে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে গেলে তোমার যদি জৈব রসায়ন নিয়ে কোনো কোশ্চেন দিই তুমি টের পেয়ে যাবে। তুমি ফিজিক্স এর একটা অঙ্কের বাংলা ঘুরাই দেবো, তুমি আকাশের থেকে পড়বা, তুমি তোমার মতো করবা, দেখে উত্তর মিলেনি। এই জন্য ম্যাথ সবচেয়ে সহজ। আর বায়োলজির কথা আগের দিন কালকে বলছি। তাহলে এবার মান বসাই দিই, তাহলে উপরের টুক মানে আসতেছে কি, এই যে ডিজেড, খুবই সহজ দেখো, কিন্তু ধরাটা ব্যাপার। আর নিচে আসতেছে cos স্কয়ার জেড, তাহলে 1 বাই cos স্কয়ার মানে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার জেড ডিজেড। তাহলে এবার গতদিনের রুল চিন্তা করো, tan x কে করলে আমরা পাইছিলাম sec স্কয়ার, তাহলে এবার sec স্কয়ার পাইছি, তাহলে তাকে করলে কি আসবে, tan। তাহলে আমার সূত্র হলো, এগুলো দেখো মুখস্থ করার কিছু নেই, tan z প্লাস কত c, এবার লাস্ট লাইন z এর মান বসাই দিব। তাহলে অ্যানসারটা কি আসছে, tan x dx প্লাস কত c। এগুলো যদি একটু ইন্টারে শিখতে তাহলে আজকে তোমার কাছে পানির মতো লাগতো, কিন্তু তুমি তো ইন্টারে শিখিছো বায়োলজি, আর যাদের মেডিকেলই তো ম্যাক্সিমাম টার্গেট ছিল, তাই না? ওকে, চলে আসি পরের অঙ্কে। এত মোটামুটি হলে তো বুঝতেছো, তাতেই হবে। এবার আসো এই অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো প্রথমে আমি অঙ্কের একটা রুলে আসবো, তার আগে একটু বুঝাইনি। নিচে আছে x প্লাস 1, তাহলে উপরেও আমি x প্লাস 1 দিলাম, তাহলে মাইনাস 1 দিলাম। এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে e টু দি পাওয়ার x দিই, তাহলে মনে হয় তোমার মাইন্ড করার কিছু নেই। ইনটু dx কি লিখতে কি পারি এটা? দেখো তো এই লাইনটা লিখতে কি কোনো সমস্যা আছে? কেন লিখতেছি সেটা তো পরে আসতেছে। আমি এই উপরে কি করেছি, 1 যোগ করেছি, 1 বিয়োগ করছি। কেন করছি বোঝা যাচ্ছে, যাতে উপরেরটার সাথে নিচেরটা আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। তাহলে ex টাকে বাইরে নিয়ে আসি, তাতে কোনো সমস্যা নেই, কারণ ex কে ইন্টিগ্রেশন করলেও যা হয়, ডিফারেন্সিয়েট করলেও তাই হয়। আচ্ছা, তাহলে এইটা বাই এইটা যদি করি তাহলে লেখা যায় 1 বাই x প্লাস 1, আর এইটা বাই এইটা যদি করি তাহলে লেখা যায় 1 বাই x প্লাস 1 এর কি হোল স্কয়ার ইনটু কত dx। হয়েছে? এই লাইনটা কি তৈরি করতে পারছি? এইবার একটা সূত্রে আসো, দেখো কি সূত্রটা।
সূত্রটা খুব ইন্টারেস্টিং, যারা আমার স্টুডেন্ট তাদের জানার কথা, মনে আছে কিনা? ex যদি fx আর একটা যদি থাকে f dash x, fx আর একটা f dash x, তাহলে অ্যানসার হবে ex fx প্লাস c। রুলটা ভালো করে লিখো, কিন্তু বাংলায় মনে রাখো। যেমন একটু আগে আমরা একটা কি রুল শিখলাম, যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে ln অফ নিচেরটা। আর এটা রুলটা দাঁড়াচ্ছে, বাংলায় বলি, একটাকে ডিফারেন্সিয়েট করে যদি আরেকটা পাওয়া যায়, প্রথমটা বা দ্বিতীয়টা এরকম কোনো ব্যাপার না, একটাকে করে, মানে এখানে যদি sin আর cos থাকতো, তাহলে sin কে করে cos x পাওয়া যাবে, তাহলে অ্যানসার হবে ex sin x। তাহলে এখানে আমরা অ্যানসারকে লিখতে পারি, দেখো এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো, দেখো এই পুরোটুকু পাওয়া যাবে। ডিফারেন্সিয়েট করো, কালকে করাইছিলাম না, যেমন 1/s কে ডিফারেন্সিয়েট করলে এরকম ছিল না, কালকে একটা অঙ্ক করেছিলাম। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যাচ্ছে, তাহলে অ্যানসার করতে হবে যেটাকে ডিফারেন্সিয়েট করতেছে, ওই যে রুল। তাহলে অ্যানসার কি হবে, এক লাইনে ex বাই x প্লাস 1 প্লাস c। এগুলো হয়তো অনেকে আমাকে আজকে বলতেছিল, দুপুরে বলতেছিলাম যে ইন্টারে তো ভালো করে অত করা হয় না, এবার তো ইন্টারে করেও তোমার লাভ হতো না, কারণ ইন্টারে তোমাকে এত শর্টে কেউ করাতো না, টিচাররা কখনো এত শর্টে করায় না, এটা অ্যাডমিশনে আমরা করাই। ঠিক আছে, ইন্টারে সবসময় বিস্তারিত করা হয়। এই যে এই লাইনের থেকে আরো অন্তত 3 লাইন অঙ্কটা বাকি আছে, ইউভি করতে হতো, কিন্তু আমরা ইউভি ছাড়া এখানে এক লাইনে করে ফেললাম এই সূত্রটা। দেখো সূত্রটা বোঝা গেছে কিনা ex এর ক্ষেত্রে? জি দাদা, মিম নিম সিম। সেদিন একটা দেখতেছিলাম, একজনের নাম সুস্মিতা, তারা কে কে ডাকে সুসু, হিসু, হ্যাঁ সুমি, হ্যাঁ কারে, এর মধ্যে অবশ্য সুস্মিতা নামে কেউ নেই, আর কি কি নামে ডাকা যেতে পারে। ঠিক আছে, ছোটবেলায় কিন্তু এরকম অনেক নামে ডাকা হয়। আগে বোঝা গেল তাহলে রুলটা, এই রুলগুলো জানতে হবে, এগুলো শর্ট প্রসেস। এটা আরেকটা জেড ধরার পদ্ধতি, এটা তোমরা করবা, আমি করব না। নিজেরা বলো তো কাকে জেড ধরতে হবে, শুধু সেটুকু বলো, আমি আর করে দিব না। তুমি কোনটাকে ধরলে আরেকটা পাবা, আমি যে জেডের মেন পদ্ধতিটা বলছি, যে কোন ফাংশনটাকে ধরলে বাকিটা পাওয়া যায়, তাহলে নিজেরা বলো, কমেন্টে করো যে কাকে জেড ধরবো, শুধু সেটুকু কমেন্ট করো। জ্যোতির্ময় বুঝালাম তো ওই জায়গাটা, রুলটা লেখো, রুলটা দেখলে বুঝতে পারবা। ex এর ক্ষেত্রে রুলটা কি লিখলাম, একটাকে ডিফারেন্সিয়েট করে যদি আরেকটা পাওয়া যায়, তাহলে যাকে ডিফারেন্সিয়েট করবো সেটাই, তাহলে একটাকে ডিফারেন্সিয়েট করে আরেকটা পাওয়া যাচ্ছে, সেটাই অ্যান্সার। ঠিক আছে, সাইন এস কে ধরবো, এই যে ভেরি গুড, এই যে মাধুর্য বলছো, সাবজেক্ট বলছো, তাহলে রিকো বলছো এইটাকে জেড ধরে, কারণ কি কস কে ধরে তুমি সাইন পাচ্ছ না, কস কে ধরলে মাইনাস সাইন আসে, আর এই কস কে শুধু ধরে তো কিছুই পাচ্ছি না, তাহলে বোঝা যাচ্ছে কাকে ধরতে হবে, সাইন এক্স কে। তাহলে এই অঙ্কে সাইন এক্স ইকুয়াল টু কত, জেড, বাকি বসে দিবা, খুবই ইজি। ঠিক আছে, এটা কিন্তু আমি করলাম না, তোমরা করো, নোট করো কিন্তু। এটা একটা অঙ্ক একটু আগে যা করলাম সেটার মতো। এখানে দেখো, আমি যদি ইএস কে ধরি, তাহলে উপরে একটা ইএস লাগবে না, তাহলে উপরে কিছু নেই, তাহলে উপরে একটা গুণ দিতে হবে, উপরে আর নিচে। কিন্তু গুণ কাকে দিয়ে দিব, দেখো সুবিধা হয় সবসময়, আমরা জানি এটা যেহেতু ইএক্স আছে, তাহলে এর সবসময় বিপরীত দিয়ে গুণ দিতে হয়, অনুবন্ধী দিয়ে। তাহলে আমরা উপরে গুণ দিব ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, তাহলে নিচেও গুণ দিব ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস কত 1। কি কথাটি বোঝা গেছে? পাশে দরকার হলে নোট করো, কি দিয়ে গুণ, তাহলে আগেরটায় যদি মাইনাস থাকে প্লাস দিয়ে গুণ দিব, যদি প্লাস থাকে তাহলে কি দিয়ে গুণ করব, মাইনাস দিয়ে। ঠিক আছে, এইবার ইন্টিগ্রেশন মানে জেড ধরবো। জেড ধরার আরেকটা পদ্ধতি বলে দিই, তুমি এখানে কি করতে পারো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাও তাই এটাও তাই, তাকে জেড ধরতে পারো, কিন্তু জেড ধরলে এই প্লাস 1টা থেকে যাচ্ছে। তাহলে রুলটা লিখে রাখো, ধ্রুবক সহ জেড ধরতে হবে, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, ধ্রুবক সহ। তাহলে আমরা কাকে জেড করবো, এইটাকে, তাহলে এইটাকে জেড ধরলে উপরেরটাই পাওয়া যায়, কিন্তু আগে একটা কি পাওয়া যায়, মাইনাস। তাহলে দেখো জেড কিন্তু ধরা লাগতেছে না, আমরা এই রুলটাই ফেলে দিতে পারি। দেখো এই রুলগুলো খুবই জরুরি, প্লাস কত সি, জেড ধরার পদ্ধতি লিখে দেবো। হ্যাঁ, 3 নাম্বার পদ্ধতি, আগে কিন্তু 2টা বলা হয়ে গেছে, যে ধ্রুবক সহ জেড ধরতে হবে, মানে প্লাস 1 প্লাস 2 প্লাস 3 এরকম যদি থাকে, সেটা সহ জেড ধরবা। ঠিক আছে, এবার কিন্তু জেড ধরাই লাগলো না, কারণ লন রুলে চলে গেছে। এইটার জন্য একটা এখানে কি আসলো, মাইনাস। কি বোঝা ঠিক আছে? কমেন্ট করো রে ভাই, কমেন্ট করতে টাকা লাগতেছে না, টাকা তো নেটে লাগতেছে, সে ওয়াইফাইতে হোক আর মেগাবাইটে হোক, তাই না? হ্যাঁ, অনকে ওই বিকাশের নাম্বার দিয়ে দাও, দেবে নেই। এটা কোনটাকে জেড দেবো বলো, এটা তোমরা বলো, তারপর আমি করাই দিব, নাহলে আবার অনেকে পারবে না। একটু আগে আমি রুল বলে দিচ্ছি, যে জেড ধরার 3টা রুল বললাম, তার মধ্যে এটা কোন রুলে পড়ে, সবাই বলো কাকে জেড ধরবো।
কাকে জেড ধরবো বলো? রুট সহ, এই যে মাদুর যে বলছো সাবজেক্ট দেখছো, বুঝে গেছো, যে যারা শিখতেছো সবাই শিখতে পারবে। তাহলে রুট কে, তাহলে এটা আমি করে দিচ্ছি। তারপরও রুট থাকলে জেড ধরতে বলছি চোখ বন্ধ করে। তাহলে আগে কি করবো, x = z স্কয়ার বর্গ করে নিলাম। তাহলে অতএব dx = কি আসতেছে 2z dz। তাহলে এখানে আমরা মান বসাই। তাহলে 2z dz, আর নিচে এই যে x মানে কোনটা, এটা এই লাইনটা কাজে লাগতেছে একদম আগের অঙ্ক। তাহলে z স্কয়ার আর প্লাস কত z। এবার দেখো এইখানে 2z dz, আমরা নিচে যদি z কমন নিই তাহলে কত আসে, z + 1। কেন কমন নিলাম, এই z আর এই z কি করলাম, কেটে দিলাম। এবার দেখো তো 1/z + 1 মানে কি লন না, 1/z মানে কি লন। তাহলে আমরা সূত্রটা লিখে দিতে পারি 2 ln z + 1 প্লাস কত c। এবার z এর মান তো বসাতেই হবে। তাহলে z মানে কত, √x + 1 প্লাস কত c। দেখেন आंसर হয়ে গেল। তাহলে মেন তো অঙ্কের প্রথম লাইন যে কাকে জেড ধরবো, জেডটারে কিন্তু অনেকগুলো অঙ্ক আমি দিয়েছি। আমি কিন্তু ইচ্ছে করলে ফাঁকি মারতে পারি, কিন্তু ওই জিনিসটা আমার মধ্যে নাই। এটা আমার স্টুডেন্টরা জানে। 1-2 দিনে তো তুমি আমার ভক্ত হবে না, তোমার ভক্ত হতে টাইম লাগবে। ঠিক আছে, যারা পড়তে এখানে আছে অনেকে আমার স্টুডেন্ট বলতেছে এসবি, আমি বুঝতেই পারতেছো। তারা আমার কাছে অনেকে আছে প্রায় 8-10 মাস পড়তেছে, অনেকে আছে 5-7 মাস পড়তেছে। তো এত সহজ না, ঠিক আছে। তাহলে জেড ধরাটা কিন্তু ব্যাপার। দেখো বাকি কোনো লাইন না বুঝে থাকলে কমেন্ট করতে হবে ফটাফট, ঠিক আছে। তাহলে জেড ধরে কিন্তু 3টা পদ্ধতি শিখাইছি, তার মধ্যে দেখো অঙ্কগুলো প্রায় হয়ে যাচ্ছে। তাহলে এর পরের অঙ্কটা তোমরা করবা, আমি জাস্ট একটু বলি প্রথমটুকু। কাকে জেড ধরবো বুঝতেই পারতেছো, এটা আমার বলার দরকার নেই। √tan x কে জেড ধরবা, আর 1/cos স্কয়ার না এটা, তাহলে ওটাকে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার। তাহলে tan কে ধরলে কি পাবো, sec স্কয়ার। অঙ্ক শেষ। তাহলে অঙ্কটা কিন্তু আগেরটার মতো। তাহলে √tan x কে কি ধরবো, জেড ধরে, ঠিক আছে। হ্যাঁ, কৌশল 2 বছর ধরে আছে আপনার সাথে। হ্যাঁ, এই তো একজন 2 বছরও আছে। তাহলে বুঝতে পারতেছো, আজকে 2 বছর পরে অনেকে চান্স পেয়ে গেছে। যে গ্রুপে দিচ্ছি, স্বাধীন 2 বছর ছিল, তারপরে যে অভিজিৎ 2 বছর ছিল বুঝছে, ঠিক আছে। এরা আমার গত পাঠের স্টুডেন্ট ছিল। ওকে, তাহলে এগুলো গেল অনির্দিষ্ট যৌগজ। অনির্দিষ্ট যৌগজ মানে ওই যে প্লাস সি, এগুলো কোনো মান পাচ্ছি না। নির্দিষ্ট যৌগজে একটা মান পাওয়া যায়, সেখানে সি দেওয়া লাগে না। এবার সে টাইপ 2 ইউভি আকারের ফাংশন। এই যে ইউভির কথা যে মাদুর যেমন একটু আগে বলতেছিলাম, অনু থেকে কুলসুম কিভাবে হলো, ওই ডিম পাড়ার সময় চেঞ্জ হয়ে গেছিল জেন্ডারে, ঠিক আছে। দেখো ইউভি সূত্রটা আগে একটু লিখে দিই, যার যার মনে আছে, আর যাদের মনে নেই সূত্র দেখে নিবা এখানে। তারপর আমি লিখে দিচ্ছি, যখন দুটো ফাংশন থাকবে। যেমন ডিফারেন্সিয়েশনের সূত্র ছিল কি, খুবই সহজ, একটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া, আরেকটাকে ডিফারেন্সিয়েট করতে একটাকে রেখে দিতে হয় এইভাবে। আর এটার সূত্র হলো ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস ddx অফ ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স ইনটু ডিএক্স। যারা ম্যাথ করনি তাদের এই সূত্র দেখলে এমনিতে অনেকেরই জব চলে আসবে, 102 ডিগ্রি 4 ডিগ্রি আসতে পারে। হ্যাঁ, এটা দেখার কিছু নাই। তুমি এখানে সূত্রটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে। দেখো এইটুকু যা, এইটুকু কিন্তু তাই। তাহলে বাংলায় মনে রাখার সুবিধা, আমার কথাগুলো খেয়াল রাখবা। ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস, তাহলে এই প্রথমটুকুর কি ডিফারেন্সিয়েশন করে আমরা যেটা পাচ্ছি তার হলো কি ইন্টিগ্রেশন। প্রথমটুকুর ডিফারেন্সিয়েশন করে আমরা যেটা পাচ্ছি তার হলো কি ইন্টিগ্রেশন। তাহলে এবার একটা অঙ্কটা দেখো তো করে ফেলা যায় কিনা। দেখো তাহলে এবার আমরা অঙ্ক করব x ln x। এইবার আসি সেকেন্ড পদ্ধতি। সেকেন্ড হলো ইউ ভি এর মধ্যে আমি কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, এটা তো একটা বড় ব্যাপার। তুমি x কে ধর যদি ইউ ধরো এক রকমের অ্যানসার আসবে, ln x কে যদি ইউ ধরো তাহলে আরেক রকমের অ্যানসার হবে। এর জন্য একটা রুল আছে, সেই রুলটা কে কে ইন্টারে শিখেছো বলতে পারো, যারা আমার স্টুডেন্ট তারা তো এমনি জানো। সেই রুলটা আমি একটু লিখে দিই। এটা হলো LIATE, এটাকে বলে লিয়েট পদ্ধতি বা লাইট পদ্ধতি, ঠিক আছে। এই পদ্ধতিটা জানতে হবে। অনেকে ওই যে ইন্টারেও কিন্তু টিচাররা সবাই শেখায় না, 2-3 জন টিচার হয়তো হাতে গোনা খুলনা টাউনে আছে তারা শেখায়, তাছাড়া বাকিরা এই রুলটাই জানে না বলে শিখাতে পারে না। এই রুল না হলে ইউভি ধরা যায় না। অনেক ইন্টার অনেক রকম ভাবে ইউভি শিখছো, সেটা কোনো রুলের মধ্যে পড়ে না। লিয়েট পদ্ধতি বলতে কি, এল বলতে লনের যতগুলো টার্ম, মানে ln x ln x স্কয়ার এরকম। আই বলতে ইনভার্সের যত টার্ম, মানে sin ইনভার্স x tan ইনভার্স x যত। এ বলতে অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক বলতে বোঝাচ্ছে x এর যত টার্ম, x³ x স্কয়ার। টি বলতে ট্রিগোনোমেট্রিক, ট্রিগোনোমেট্রিক মানে sin x tan x এগুলো। আর ই বলতে এক্সপোনেনশিয়াল, নামগুলো তো মনে রাখার দরকার নেই, e⁻x a⁻x এগুলা। এখন ইউভি ধরার পদ্ধতিটা হলো কি, এটা তো আমি সিরিয়ালে লিখলাম, তো এর মধ্যে তো সব ফাংশন আছে।
হ্যাঁ, যেটার উপরে আছে সেটা কিউ ধরতে হবে। তার মানে যার পাওয়ার বেশি তাকে কি ধরতে হবে, ইউ। এটাকে বলা হয় লিয়েট পদ্ধতি। যারা নতুন আছো তাদের মধ্যে একটু কমেন্ট জানতে চাচ্ছি আমি, যে কারা কারা এই রুলটা জানতে না আর কারা জানতে, একটু কমেন্ট করো। যারা নতুন আছো তারা কমেন্ট করো, যারা আমার এসবিএন তাদের কমেন্ট করার কিছু নেই, তারা সবাই জানো। সোমা একটা মিম বলছে জানি, আর কেউ? হ্যাঁ, এর মধ্যে কিন্তু সব ধরনের ফাংশন আছে। বাকিরা একটু কমেন্ট করো প্লিজ, অনেকে আসো এখানে দেখতে পাচ্ছি। ক্লাসটা ভালো করে করো। এই যে রিঙ্কি পান্ডে বলছে জানতাম না, আজকে জানলাম। তাহলে দেখো, এটা কিন্তু তোমার দোষ না, দোষ কিন্তু টিচারের। এতদিনে এই রুলটাই জানা নাই। আমার জানা মতে রিঙ্কি একটা বড় রিনাউন্ড ব্যাচে পড়তে, ঠিক আছে, এটা তোমার দোষ না। কিন্তু এই রুলটাই তোমাকে শিখায়নি, তাহলে তোমাকে ক্যালকুলাস কি শিখাইছে? যে ভাইয়া ম্যাথ ফিজিক্স এর ক্লাস নিয়েছে সে কি শিখাইছে? আর আমার স্টুডেন্ট তো আমি এই রুল কতবার শিখাইছি। এসবিএন হাত তুলে ফেলাইছে। আচ্ছা, ভাগ্যেশ পাতলনি। অর্পিতা কুন্ডু জানি, ভেরি গুড। ঐশিকা জানি, ভেরি গুড। আলিবা জানি, জ্যোতির্ময় জানতাম না, এই যে ও কিন্তু জানতো না, শ্রাবন্তী জানতাম না। তাহলে দেখো, এগুলো কিন্তু জানা দায়িত্ব ছিল, কিন্তু এটা তোমার দোষ না, এই দোষটা হলো টিচারের। এটা বলতেছি, এটা লজ্জা পাওয়ার কিছু নেই, এটা কারোরই দোষ না, এটা বলতেছে, এটাই বড় ব্যাপার। যারা জানি তাদেরকেও টিচার শিখাইছে, যারা জানে না তাদেরকে টিচারই শিখায়নি। এই দোষটা কিন্তু টিচারের, শিখানো এটা ইন্টারেই শেখা উচিত ছিল। আর যারা ইন্টারও শেখনি, অবশ্যই অ্যাডমিশনে শেখা উচিত ছিল, যদি তুমি ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এ কিছুটা পড়ে থাকো। না হলে এই রুল ছাড়া আমি অঙ্ক করবো কি করে? কি বোঝা কি গেছে? তাহলে সেটা গোজামিল হবে। এবার তাহলে অঙ্ক করে ফেলি, আজকে তো শিখলে। ওকে, তাহলে এবার এক্স লন এক্স, তাহলে দেখো লন এক্স হলো সবচেয়ে উপরে আর এক্স হলো ওর থেকে নিচে, তাহলে লন এক্স হলো ইউ আর এক্স হলো কি ভি। লন এক্স হলো ইউ আর এক্স হলো কি ভি। এইবার এই সূত্রে ফেলে দিই, দেখো এই দুটো জিনিস হলে ইউভি প্রত্যেকটা অঙ্ক করা যায়। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি, লন এক্স এক্স ডিএক্স। প্রথমে একটা দুটো অঙ্ক করবা, দেখবা যে অঙ্কগুলো পানির মতো সোজা হয়ে গেছে, কিন্তু প্র্যাকটিস না করলে কঠিন লাগবে। এই দেখো লন এক্স এক্স ডিএক্স, এই প্রথম টুকি বসালাম, তার আবার কি ডিএক্স। খুবই সহজ। এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স স্কয়ার বাই 2, আর লন এক্স থেকে গেল মাইনাস লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 বাই এক্স, এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় এক্স স্কয়ার বাই 2। সবই সূত্রের ব্যাপার, সূত্র যত যার মাথায় থাকবে অঙ্ক করতে তত সুবিধা হবে। আচ্ছা, তাহলে এক্স স্কয়ার বাই 2 লন এক্স, এটা তো থেকেই যাবে, এটুকুর অ্যান্সার তো হয়েই গেছে। এখানে এক্স আর এক্স স্কয়ার কেটে দিলে কি থাকে এক্স, এই হাফটা থেকে গেল, তাহলে বাইরে আনলাম কত হাফ। এক্স কে এবার কি করতেছি ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসে এক্স স্কয়ার বাই 2। অঙ্ক করা শেষ, তাহলে এটা অ্যান্সার। দেখো তো বুঝা গেছে না? তাহলে এখানে আমরা দুটো জিনিস শিখলাম, বা যারা আগে জানতে, কিন্তু অঙ্ক করতে গেলে দুটো জিনিস লাগে। সেটা হলো বলছে অ্যাডমিশনে শিখছি, ওকে, যে একটা হলো ইউভি ধরার সূত্র, যেটা তোমার সূত্রের রুলে লেখা আছে, আর এটা তোমাকে জানতে হবে, এটা হলো লাইট পদ্ধতি। এই পদ্ধতিতে ইউভি প্রত্যেকটা অঙ্ক করা যায়। কি কথা কি বোঝা গেছে? তোমাকে আমি আরেকটা অঙ্ক দেখাই দিই, যেটা হয়তো আমার করে দেওয়া লাগবে না, তুমি নিজে দেখে নাও পরের অঙ্কটা। তাহলে এবার তোমরাই বলো, তোমরা এটা করবা বাসায়, বলো যে এক্স কে ইউ ধরবো নাকি কস এক্স কে ইউ ধরবো? এক্স কে ইউ ধরবো নাকি কস এক্স কে ইউ ধরবো, বলো। হ্যাঁ, তানভীর বলছে এক্স কে ইউ ধরবো, ভেরি গুড। কারণ কি এক্স এর পরে হলো কস, কারণ লিয়েট, এ হলো অ্যালজেব্রা আর টি হলো ট্রিগোনোমেট্রিক। তাহলে cos x হলো ট্রিগোনোমেট্রিকে পড়ে, x হলো কি অ্যালজেব্রায় পড়ে, তাহলে অ্যালজেব্রাকে আগে ধরতে হবে। তাহলে বাকিটুকু আমার মনে হয় করে দেওয়া লাগবে না, এটা হলো ইউ আর এটা হলো কি ভি। খুব কঠিন অঙ্ক দরকার নেই, যারা ম্যাথ পারো না অন্তত আমার শীতের অঙ্কগুলো করো ভাই, তাতেই দেখবা যে তুমি ম্যাথে 20 এর মধ্যে 10-12 পেয়ে যাবে ইজিলি, বেশিও পাইতে পারো কমন পড়লে। বুঝা গেছে? তাহলে এবার বাকিটুকু করো, এটুকু আমার করে দেওয়া লাগবে না। কি বোঝা গেছে? বুঝতেছো তো? যারা জানতে না তাদেরকে বোঝানো কিন্তু আমার আরো বেশি জরুরি, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, ওকে। এবার আসি পরবর্তী টাইপ, দেখো নির্দিষ্ট যোগক। যোগজ নির্দিষ্ট মানে দেখো লিমিট দেয়া আছে। এবার আসি, আমরা যে অনির্দিষ্ট যোগজ করছি সেই অঙ্ক যা নির্দিষ্ট যোগজের অঙ্ক ঠিক তাই, ওই জেড ধরার পদ্ধতি বলো, লনের যে শর্ট রুল বলো, যে রুলই বলো, একই, শুধু মানটা বসাতে হবে। তাহলে শুধু পার্থক্যটা আমাকে বের করতে হবে যে কোথায় অনির্দিষ্ট যোগজের সাথে নির্দিষ্ট যোগজের পার্থক্য আছে। এইটুকু বের করতে পারলে অঙ্ক তোমার কাছে ইজি। তাহলে পার্থক্যটা আগে আমরা দেখি। আগে আসি 4x3, হ্যাঁ 4x3 কে ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেশন করবো, কারণ এখানে z ধরার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে 4 আর x3 কে করলে কি আসতেছে x টু দি পাওয়ার 4 বাই কত
4, তাহলে এখানে লিমিট হলো কত 3 আর 0, কিন্তু জেড ধরার কোনো ঝামেলা নেই, সো পার্থক্য পরে আসতেছে। তাহলে লিমিটের ক্ষেত্রে তোমরা সবাই জানো ফিজিক্সেও দু একটা অঙ্ক লিমিটে করতে হয়, আপার লিমিট মাইনাস হলো লোয়ার লিমিট, তাহলে আগে বসাবো 3, পরে বসাবো 0, 0 কিন্তু বসানো লাগে না কারণ এই ফাংশনে 0 বসালে 0 হয়, তাহলে শুধু 3 বসালে অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এবার ঠান্ডা মাথায় লিমিট গুলো একটু বসাবা, তাহলে 3 টু দি পাওয়ার কত 4 বাই কত 4, তাহলে কত 4 4 কেটে গেল, 3 টু দি পাওয়ার 4 মানে কত 3 3 9, 3 9 27, 27 গুণ 3 তার মানে কত 81, তাহলে অ্যান্সার হলো কত 81। দেখো বুঝা গেছে কিনা, 3 টু দি পাওয়ার 4 হ্যাঁ অথবা 81। তাহলে এটা কিন্তু একদম পানির মতো অঙ্ক, এটা সবার কাছে একেবারে সহজ লাগবে এটা আমার মনে হয় না, কিন্তু আমরা জেড ধরার অঙ্ক যখন দেখবো তখন দেখবো পার্থক্যটা কোথায়। এইবার আসো এই অঙ্কটা করতে গেলে দেখো এবার জেড ধরতে হচ্ছে, কাকে জেড ধরতে হবে তোমরা বলো, ও তো আমরা শিখে ফেলেছি, এখন তো তোমার কাছে অনেকটা পানির মতো হয়ে যাচ্ছে, বরফ আস্তে আস্তে গলে পানিতে পরিণত হচ্ছে, কারো হয়ে গেছে কারো হচ্ছে, এইটুকুই, কিন্তু বরফ আর নেই, এইটুকু শিওর। কাকে জেড ধরবো, লন এক্স কে না এক্স কে, লন এক্স কে ধরলে কি 1/x আসে, তাহলে অবশ্যই লন এক্স কে ধরতে হবে। তাহলে এবার ভালো করে পার্থক্যটা দেখো, একটা অঙ্ক ভালো করে বুঝলে তুমি সব অঙ্কই পারবে, একটা অঙ্ক করা লাগে না, প্র্যাকটিসের জন্য করতে হয়। তাহলে প্রথমে আসি লন এক্স ইকুয়াল টু কত জেড, তাহলে dx বাই x ভালো করে বুঝো, dx বাই x ইকুয়াল টু dz। এইবার দেখো অঙ্কটা ছিল যে লিমিটটা এখানে দেয়া যে e স্কয়ার আর e কিউব, এটা অবশ্যই কার x এর, কিন্তু আমি তো ধরে নিচ্ছি এটাকে কিসে z এ, তাহলে আমার লিমিটটাকে x এ রাখলে হবে, ওটাকে চেঞ্জ করে কিসে নিতে হবে z এ, তাহলে এখানে আমরা লিমিটটা কি করব চেঞ্জ করব। তাহলে চেঞ্জ করলে দেখতে হবে যে এই লাইন থেকে আসো, তাহলে প্রথমে যদি ln e স্কয়ার বসাই, দেখো পুরোপুরি করা যায়, ln e স্কয়ার মানে কি 2 ln e, আর ln e মানে কত 1, তাহলে অ্যানসার কত থাকলো 2, তাহলে এই লোয়ার লিমিট e স্কয়ার এর জায়গায় কত হচ্ছে 2। এবার আসো আপার লিমিট e কিউব মানে কি ln e কিউব, তাহলে 3 ln e, তার মানে এটা কত হচ্ছে 3, কি বুঝাতে কি পারছি। তাহলে আমরা এখানে এটা লিমিটটা লিখেই ফেলতে পারতেছি, নিচে হলো কত 2 আর উপরে হলো কত 3, ঠিক আছে। এবার বাকিটুক মান বসাই দিই, ln x মানে আমরা কি ধরছিলাম z, তাহলে z কত কিউব, আর এই dx আর বাই x এটা মানে কি dz, দেখো সুন্দর করে বসে গেল z কিউব dz, তাহলে z কিউব কে করলে আগের অঙ্কটার মতো দেখো কি চলে আসতেছে z টু দি পাওয়ার 4/4, এখানে কত 3 এখানে কত 2। আমরা যখন অনির্দিষ্ট যোগ করছিলাম তখন লাস্টে z এর মান বসাইছিলাম, যেহেতু এখানে আমরা লিমিটটা z এ চেঞ্জ করেই নিয়ে গেছি, তাহলে আবার তো z এর মান আমি বসাবো না, ওই লিমিটটা ডাইরেক্ট বসাই দেবো। এই দুটো পার্থক্য, একটা পার্থক্য হলো এখানে লিমিটের মান চেঞ্জ করা, আর দুই হলো z এর মান না বসানো, দরকার হলে লিখে রাখতে পারো, তাহলে ভুলবা না। তাহলে এখানে আসি 1/4 টাকে বাইরে নিয়ে আসলাম, z টু দি পাওয়ার 4, তার মানে একটা হলো 3 টু দি পাওয়ার 4 মাইনাস আরেকটা হলো কত 2 টু দি পাওয়ার 4, তাহলে 1/4 ইনটু 3 টু দি পাওয়ার 4 মানে সেই 81, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16, তাহলে এখানে 16, 81 মাইনাস 16 মানে কত হচ্ছে 65, তাহলে অ্যানসার আসতেছে 65 বাই কত 4। দেখো বুঝেছি, এই একটা অঙ্ক যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তুমি অনির্দিষ্ট যোগদের সব অঙ্কই পারবা, কারণ অঙ্কের রুলের মধ্যে ওই অনির্দিষ্ট অঙ্কের সাথে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা কোথায় ওই যে বলে দিলাম, দুটো পার্থক্য লিখে রাখতে পারো যারা বিশেষ করে নতুন, যে জেড এর মানটা চেঞ্জ করতে হবে লিমিট, আমি আরো অঙ্ক করে দিব, আর লাস্টে জেড এর মান বসানো যাবে না। কোনো লাইন না বুঝতে পারলে প্লিজ কমেন্ট। ক্লাস 99 আমি তো আরেকটা করে ফেলছি, হ্যাঁ এই কাজটা তুমি এখানে করেছো সেটা ব্যাপার না, এই কাজটা তুমি পরীক্ষার হলেও করো, ঠিক আছে। কোন লাইন বুঝতে সমস্যা হলে বলতে হবে, না বললে আমি বুঝতে পারবো না প্লিজ, অনেক কষ্ট করে বুঝাচ্ছি, ক্লাস নিয়ে এত সহজ না, এত গেজানো এত সহজ না। পার্থক্যটা কি বোঝা গেছে অনির্দিষ্ট যোগজ আর নির্দিষ্ট যোগজের? এটা কিন্তু তার একটা সুন্দর হাইফাই অঙ্ক, অঙ্ক দেখতে মনে হচ্ছে অনেক কিছু, আসলে কিছু না, এগুলো প্র্যাকটিস করলে তোমার কাছে সুবিধা হবে। হ্যাঁ তার মানে আমি বুঝছি, তার মানে বাকিরা বুঝিনি, তাই ধরে নেবো আমি নাকি? এই যে ঐশিকা বুঝতে পারছি, ভেরি গুড। রিঙ্কি হ্যাঁ বুঝছি, ওকে। নতুনরা বুঝতে পারলে তারা ভালো লাগে, আর পুরনোরা বুঝলে তাদের তো আরো ভালো, কারণ তারা আগেও করছে এখন আবার করতেছে। আচ্ছা বলো তো, আগের দিন আমি হোয়াইট বোর্ড বানাই ক্লাস নিয়েছিলাম, আজকে নিচ্ছি ব্ল্যাক বোর্ড বানাই, কোনটাই তোমাদের জন্য সুবিধা হচ্ছে বা কালার ভালো লাগতেছে? কারণ অনেকে তো ব্ল্যাক ব্লাইন্ড, অনেকে হোয়াইট ব্লাইন্ড, অনেক রকমের আছে, বর্ণান্ধ ব্যাপারটা আছে, সেটা একটু আমরা চেক করি। একটু কমেন্ট করো তো কোনটা ভালো লাগছে, কালকেরটা নাকি আজকেরটা? হ্যাঁ অর্পিতা কুন্ডু বুঝছি, নানজিবা বুঝছি, জ্যোতির্ময় বুঝছি, ওকে থ্যাংক ইউ, বুঝলে ভালো লাগে। হ্যাঁ তারপরে বলছে ব্ল্যাক, আচ্ছা হ্যাঁ ব্ল্যাক আসলে সব স্মার্ট জিনিস, ব্ল্যাকের উপরে সবকিছুই ফোটে।
জ্যোতির্ময় ব্ল্যাক, ঐশী ব্ল্যাক বা তুমি কি অনুপ নাকি অনুপা? যে পিঙ্ক কালার কোরবানি গরু কিনতে গেলে অনেকে আছে পিঙ্ক কালারের গরু দেখান বা সবাই ব্ল্যাক, তাহলে কি ধরে কি ব্ল্যাকের ক্লাস নেব? আচ্ছা ডিপ ব্লু নিবানি, ডিপ ব্লু আসলে ব্ল্যাকের মতো, হোয়াইট দেখি কেউ চায় না, সব ব্ল্যাক, মানে হোয়াইট আগে ছিল এখন সব মডার্ন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে ব্ল্যাকে বেশি করতে হবে। আরেকটা অঙ্ক করাই দিই, দেখো এই অঙ্কটা কোনটার সাথে মিক্স কেন করাচ্ছি? আমি তো যে শীটটা করে দিই, শীটটা তো এমনি এমনি না, এটা অনেক অ্যানালাইসিস করে করতে হয়, যাতে যে অঙ্কগুলো কমন তো আর এমনি এমনি পড়ে না, এটা এক্সপিরিয়েন্স থেকে পড়ে, ঠিক আছে? সেটা হলো দেখো এটা কিন্তু সেই আগের অঙ্কের সাথে লিমিট, এটা তাকে ইউভি পদ্ধতিতে চলে আসছে, তাহলে বলো কোনটা ইউ কোনটা ভি? খুব ইজি ভাবে বলে ফেলো, যে লিয়েট পদ্ধতি, কোনটা ইউ ধরবো কোনটা ভি ধরবো? হ্যাঁ সবাই ব্ল্যাক বলছো বুঝছি। ওকে ব্ল্যাকের পরে বেশি করবো, ব্ল্যাক বা ডিপ ব্লু, ডিপ ব্লুটা ব্ল্যাকের মতো, ঠিক আছে? এবারে হোয়াইট দরকার নেই, এস কে ধরবো ইউ, কারণ এক্স হলো ই টু দি পাওয়ার এক্স হলো সবচেয়ে লাস্টে লিয়েটের, তাহলে অঙ্কটা করে ফেলি। দেখো লিমিটটা আমরা পরে বসাবো, কারণ এখানে জেড ধরার কোনো ব্যাপার নেই, পাল্টানোর কোনো ব্যাপার নেই, তাহলে এক্স হলো ইউ, তাহলে এক্স ই এক্স জি এক্স, খুবই সহজ অঙ্ক, দেখো সহজ লাগবে তোমার কাছে, কারণ আরো বড় বড় অঙ্ক করাই ফেলছি আমি। এক্স ই এক্স ডিএক্স, এই পুরো টুকের আবার কি ডিএক্স, তাহলে এবার এখানে করি এক্স ই এক্স কে করলে এক্স, যাতে থেকে গেল, খুবই সহজ। এক্স কে করলে 1 1 লেখার দরকার নেই, ই এক্স কে ইন্টিগ্রেশন করলে কত এক্স, সেটাকে আবার ইন্টিগ্রেশন করতেছি, দুইবার ইন্টিগ্রেশন না, তাহলে দুইবার করলেও কি পাবো, সেই ইএক্স পাবো, ইএক্স কে যতবার ইন্টিগ্রেশন করি ইএক্স আসে, তাহলে আমার আর এইটুকের দেওয়ার দরকার নেই, এইটুকের দরকার নেই, আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি ইএক্স, তাহলে এইটা থেকে গেল, এবার লিমিটটা বসাই দিই, তাহলে লিমিট হলো 1 আর 0, এখানে যেহেতু জেড ধরিনি লিমিট চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, তাহলে 1 এবং 0 দুটোই বসাতে হবে। এবার কিন্তু মনে করে না যে 0 হলেই 0, কারণ ই টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, তাহলে আগে আসে, এবার লিমিট বসানোটা দেখো, এই লিমিট বসাতে আবার অনেকে ভুল করবা প্লাস মাইনাসে, ঠান্ডা মাথায় দেখো, আগে 1 বসাবো এই পুরোটুকুই, তারপরে 0 বসাবো, তাহলে 1 বসালে কি আসতেছে ই টু দি পাওয়ার 1, তার মানে কত ই, মাইনাস ই টু দি পাওয়ার 1, তার মানে কত ই, একটু ব্র্যাকেট দিলাম, মাইনাস দিলাম, কারণ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিটে এখানে x যেহেতু 0 আছে তাহলে এইটুক 0 হয়ে যাচ্ছে, মাইনাস ই টু দি পাওয়ার 0, তার মানে কত 1, দেখো এই যে একটা মাইনাস 1 চলে আসলো, তাহলে অ্যানসার কি হলো, ই আর ই কি কেটে গেল, তাহলে মাইনাসে মাইনাসে কত হলো প্লাস 1। দেখো লাস্টের লিমিট বসানোটা বুঝছো কিনা? এই লাস্টের লিমিট বসাতে এই লাইনটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, ঠান্ডা মাথায় করতে হবে, ব্র্যাকেট দিয়ে আমি করাই দিয়েছি, এই ব্র্যাকেট কিন্তু আমি আমার জন্য দিইনি, ওটা তোমাদের জন্য দিয়েছি, যাতে প্লাস মাইনাসে ভুল না হয়। 3 ধরনের 3টা নির্দিষ্ট যোগজের অঙ্ক করলাম, এটা দেখলেই তুমি বাকিগুলো পেরে যাবে। আর কোনটা করাবো কিনা দেখি, রিঙ্কি পান্ডে আরেকবার বলেন, আরেকবার কোথায় বলবো, দেখো কোন জায়গায় বুঝুনি, এটুক তো ইউভি করলাম, এটুকে তো বুঝানোর কিছু নাই, ইউভি করার পরে এটা তো পেলাম, মান বসানোর সময় আগে 1 বসাবো, 1 বসাবো এই পুরোটুকে, তাহলে পুরোটুকে বসালে এক্স তে বসালে তো 1, আর ই টু দি পাওয়ার 1 মানে কত ই, মাইনাস এইটা মাইনাস ই টু দি পাওয়ার 1 মানে কত ই, আপার লিমিট বসানো শেষ, সূত্রের কি মাইনাস, এবার লোয়ার লিমিট, তাহলে লোয়ার লিমিটে 0 বসাও, 0 বসালে এক্স এর মান 0 বসানো মানে এই পুরোটুক কি হয়ে যাচ্ছে 0, এই মাইনাস এই যে এই মাইনাস, আর হ্যাঁ এই মাইনাস, আর এই ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে ই আর ই কেটে গেল, এই মাইনাসে মাইনাসে তাহলে কি আসতেছে প্লাস 1, দেখো বুঝেছি কিনা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে বাকি যে অঙ্কগুলা আমি আরো শিখে দিব তোমাকে, সেগুলো একটু তোমরা করে ফেলবা, সেগুলো আর আমি করাচ্ছি না, এই লিমিটেড আমি এগুলো দিয়েছি তোমার শীটের জন্য। এবার আমি একটু টাইপ করে চলে আসি, ক্ষেত্রফল নির্ণয়, ওগুলো করে ফেলবা, কারণ আমি কঠিন গুলোই করাই দিছি, সহজ গুলো রেখে দিছি, আমি আগের দিন হোমওয়ার্ক করে বুঝছো। এবার আসো ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, লাস্ট একটা চ্যাপ্টার আছে, ক্ষেত্রফল অঙ্কের প্রত্যেকটা শর্ট টুল আছে, এমনি বের করতে হয় কিভাবে সেটা একটু বলি। নরমালি ক্ষেত্রফল হলো, তুমি জানো যে ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় ডেল দ্বারা, ডেল ইজ ইকুয়াল টু সূত্র হলো ইন্টিগ্রেশন অফ y dx, এখানে লিমিট হবে a আর b, যদি সমীকরণ দুটো থাকে তাহলে আমরা লিখতে পারি y1 মাইনাস y2 dx, এখানে হলো লিমিট a, এখানে কত b, তার মানে লিমিটটা কিন্তু x এর মান আর y টা হলো কি সমীকরণ, লিমিটটা হলো x এর মান আর y হলো সমীকরণ, এটা হলো ক্ষেত্রফলের নরমাল সূত্র, অ্যাবনরমাল জিনিস আমি পরে আসতেছি। তাহলে প্রথমে এই সূত্রটা দিয়ে যদি আমরা এই অঙ্কটা করি, দেখো y এর একটা সমীকরণ দেয়া আছে আর x এর দুইটা লিমিট দেয়া আছে, লিমিট মানে কার মান বললাম x এর মান, তাহলে এই অঙ্কটা একদম পানির মতো করে ফেলতে পারি আমরা এই সূত্রে, যে ডেল ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ y dx, তাহলে y কত, এই যে x স্কয়ার
dx আর লিমিট কত 1, লোয়ার লিমিট ছোট হবে আর আপার লিমিট বড় হবে। তাহলে এবার ইন্টিগ্রেশন করে দিলে হয়ে গেল আগের মতো। তাহলে s³/3 এখানে হলো 3 আর 1, তাহলে 3 বসালে কত হচ্ছে 1/3 বাইরে নিয়ে আসলাম, তাহলে 3 কিউব মানে হলো 27 মাইনাস হলো কত 1, তাহলে অ্যান্সার কত আসতেছে 26/3। এবং এর একক গুলো অ্যান্সার সবসময় কিসে থাকবে বর্গ একক, কারণ ক্ষেত্রফল যে কোনো কিছুর ক্ষেত্রফল মানেই হলো বর্গ একক। দেখো তো বোঝা গেছে কিনা এই ক্ষেত্রফলের অঙ্ক অনেকে হয়তো করনি, একটু কমেন্ট করতে পারো কারা করছো বা করনি, কারা করছো বা করনি একটু কমেন্ট করতে পারি। অ্যান্সার পিরামিড করছি, ভেরি গুড, তাহলে বোঝার কথা। কিন্তু এবার আমি শর্ট রুল দেখাবো, শর্ট রুল গুলো করেছো কিনা সেটা একটু তোমাকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে। পরেরটাই আসি, পরের অঙ্কটা এটা একটু পরে আমি করাই দিচ্ছি, এটা করানো লাগবে, আগে এটা করে নিই তারপরে আমি আগেরটা করাচ্ছি। দেখো ভালো করে তাকায়, এটা একটা পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত, এই জন্য লেখা আছে কি পরাবৃত্ত দ্বয়। ক্ষেত্রফল বিভিন্ন জিনিসের হতে পারে, একটা ত্রিভুজের হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, যে কোনো পঞ্চভুজ যা ইচ্ছা সবকিছু ক্ষেত্রফল হতে পারে। তাহলে এবার দুটো পরাবৃত্তের ক্ষেত্রফল, তাহলে দুটো যেহেতু y এর সমীকরণ, তাহলে সূত্রটা আছে কিন্তু y1 - y2 dx, এটা দিয়ে বইতে করা থাকে বা ইন্টারে করতে হয়, কিন্তু আমরা এখানে খুবই সহজ ভাবে এক লাইনে শর্ট রুলে অঙ্কগুলো করব। দুটো পরাবৃত্ত থাকলে তার ক্ষেত্রফলে শর্ট রুল হলো, এটা নিচ্ছে, এটা আগে একটু বুঝতাম না, ভেরি গুড, এখন বুঝতেছো তো, তাহলে হবে। দুটো পরাবৃত্তের শর্ট রুল হলো ক্ষেত্রফলে ডাইরেক্ট একেবারে মুখে মুখে অ্যান্সার হবে 16/3a², 16/3a², তার মানে শুধু এর মানটা হলেই কিন্তু আমার অ্যান্সার শেষ। তাহলে এর মানটা দেখো y² = x আর x² = y, দুটোতেই কিন্তু এর মান সেম, কারণ y² পরাবৃত্ত কি 4ax, তাহলে এই 4a মানে কত, এখানে কত একটা 1, তাহলে 4a = যদি 1 হয় তাহলে a = কত হচ্ছে 1/4, তাহলে এই মানটা এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে 16/3 ইনটু আসতেছে 1/4 এর কি স্কয়ার, তাহলে 16/3 ইনটু হলো কত 1/16, তাহলে 16 কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে কত 1/3 বর্গ একক। দেখো তো অঙ্কটা কত সহজ, যদি আমরা সূত্রটা মনে রাখি, পাশে সুন্দর করে নোট করে ফেলো যারা জানো না। দুটো পরাবৃত্তের ক্ষেত্রফলের সূত্র 16/3a²। এখন এর মানটা সমীকরণের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, সেটা y² = 2x থাকতে পারে, 4x থাকতে পারে, এনিথিং থাকতে পারে। কি বোঝাই কি গেছে নাকি যায়নি? এটা হলো দুটো পরাবৃত্তের ক্ষেত্রে। এইবার তোমাকে আমি আগের অঙ্কটা করাই, দেখো, হ্যাঁ আগের অঙ্কটা রেখে আসছিলাম 25 নাম্বারটা দেখো, এটা দেখো ভালো করে, কেন আমি ওইটা আগে করালাম। এটা হলো পরাবৃত্ত আর এটা দেখো একটা সরলরেখা y = mx, তাই না, এটা কি একটা সরলরেখা, তাহলে একটা পরাবৃত্ত আর একটা সরলরেখার ক্ষেত্রফল, তাহলে এখানে আমরা একটা শর্ট রুল অ্যাপ্লাই করব। দেখো সূত্রটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে, দুটো পরাবৃত্তের আমরা সূত্র পাইছি কি 16/3a², তাহলে একটা পরাবৃত্তের সূত্র পাবো, এই একটা পরাবৃত্ত যদি ধরি, হ্যাঁ, তাহলে তার সূত্র অবশ্যই পাওয়া উচিত কি 8/3a², ওটা যদি 16/3a² হয় তাহলে এটা কি হবে 8/3a², কিন্তু এখানে সাথে একটা সরলরেখা আছে y = mx, তাহলে m এর একটা ব্যাপার আছে, এই জন্য সূত্রটা হবে 8/3a²/m³। ভালো করে এটা একটু লিখে রাখো, একটা পরাবৃত্ত এবং একটা সরলরেখার ক্ষেত্রফলের সূত্র হলো 8/3a²/m³। তাহলে এখানে আমার এর মানও লাগবে, m এর মানও লাগবে, তাহলে এবার বসা দাও। এখানে a মানে কত দেখতেই পাচ্ছ 1, এইখানে m মানে কত, m এর মানে কত 1, তার মানে অ্যান্সার হলো শুধুমাত্র 8/3 বর্গ একক। তাই দেখো এই শর্ট রুল গুলো মনে রাখলে আমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারবো, নাহলে কিন্তু পারবো না। মাধব 1/6 হয় না, একটা 1/3 হয়, হ্যাঁ প্রথম হয়েছে 8/3, ঠিক আছে। নোট গুলো করো কিন্তু, যারা অনেকে জানো না, কারা জানো বা জানো না একটু কমেন্ট করতে পারো, কিন্তু যারা নতুন আছো তারা যদি না জেনে থাকে একটু কমেন্ট করো, বা জেনে থাকলে একটু কমেন্ট করো, তাহলে আমার জানতে সুবিধা হয় যে তোমরা কতটুকু কি শিখছো, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে দুটো পরাবৃত্তের ক্ষেত্রফল করলাম, একটা পরাবৃত্ত একটা সরলরেখার ক্ষেত্রফল করলাম, ঠিক আছে। দাদা এর মান 1/4 হয় না, 4a হলো 4, তাহলে a কত 1 হয় না, 4a কত 4, 4ax, y² = 4x, তাহলে এর মান কত হয় 1 হয়। বুঝতে পারছি? এই যে অর্পিতা লিখছে জানতাম না, ঐশিকা জানতাম না, ওকে তাহলে জানতে পারতেছো, দেখেছো কত কিছু শিকার আছে, এই অ্যাডমিশনের শেষে এসে আমরা এগুলো জানতে পারতেছি। তাহলে তুমি কেন চান্স পাচ্ছ না তার ব্যাপারটা কি বুঝতে পারতেছো? এটা যত বুঝতে পারবা তত তোমার সামনে চান্স পেতে সুবিধা হবে। আমি কিন্তু কাউকে কখনো আন্ডার এস্টিমেট করি না, সবসময় বোঝাই যে আসল বাস্তবতাটা কি। খালি পাম দিয়ে তুলে দিলাম তাহলে কিন্তু হলো না, ঠিক আছে। সেলিম রেজা বুঝতে পেরে খুব ভালো লাগছে,
অথচ ও বুঝছি সমীকরণ দেখি নাই, তা কার দিকে দেখতিস রে? আবেগে অঙ্ক করে ফেলাইছি, ভালো আবেগে কান গেল অনেক। আচ্ছা পরেরটা আসি তাহলে, এটা তো করাই দিলাম। এবার আসো দেখো কিসের ক্ষেত্রফল, এটা কিসের, এটা কিন্তু বক্ররেখা লেখা রয়েছে কিন্তু আসলে এটা কার, এটা কিন্তু একটা উপবৃত্ত। খেয়াল করে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক্স স্কয়ার বাই 144 কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 16 হয়, ওয়াই স্কয়ার বাই 9 হয় ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এটা কিসের সূত্র, এটা হলো উপবৃত্ত, এটা হলো উপবৃত্ত। উপবৃত্তের ক্ষেত্রফলের ডাইরেক্ট শর্ট রুল হলো পাই এ বি। এ হলো এক্স অক্ষের খণ্ডিতাংশ, বি হলো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। যারা জানো না তারা লিখে নিও। উপবৃত্তের ক্ষেত্রফলের বা বৃত্তের ক্ষেত্রফল কিন্তু একই, লিখে রাখো। বৃত্ত আর উপবৃত্ত দুটো দেখতে প্রায় সেম, একটা হলো গোল আর একটা হলো মানে ডিমের মতো গোল, এই জন্য দুটো ক্ষেত্রফলের সূত্র একই, পাই এ বি। তাহলে এখানে এ কত দেখো তো, এটা কি 16 মানে কি 4 এর স্কয়ার, তাহলে পাই ইনটু কত 4, এটা 9 মানে 3 এর স্কয়ার, তার মানে কত 3। তাহলে আমরা অ্যানসার লিখতে পারি কত, 3 4 12 পাই। তাহলে এত বর্গ এত, দেখো বুঝা গেছে না? ঠিক আছে, রুলটা লিখে রাখো, যারা জানো না একটু কমেন্ট করো, যারা জানো কমেন্ট করো, যারা জানো না কমেন্ট করো। তাহলে সূত্রটা কিন্তু আমি একটা দিয়ে দুটো অঙ্ক করে দিলাম, লিখে রাখো। এটা হলো বৃত্ত এবং উপবৃত্ত, এই দুটো থাকলে তখন রুলটা হবে হলো পাই এ বি। তাহলে দেখো ক্ষেত্রফল অঙ্কগুলো কিন্তু অনেক বড় করে করা থাকে বইতে বা গাইডে, এগুলো কিন্তু আমরা দেখো প্রতিটা অঙ্ক কিন্তু 1 থেকে 2 লাইনে ঝেড়ে ফেলতেছি। কি বোঝা কি গেছে? আচ্ছা আর একটা অঙ্ক দেখবো লাস্ট। দেখো একটা হলো পরাবৃত্ত, পরাবৃত্ত ও এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা। তুমি যদি বুঝে থাকো আগের অঙ্কগুলো, এইটা সূত্র তুমি বের করতে পারো। কিভাবে? আমরা দুটো পরাবৃত্তের করছি 16/3 a স্কয়ার, একটা পরাবৃত্ত একটা সরলরেখার করছি 8/3 a স্কয়ার বাই m কিউব। এখানে কি সরলরেখা আছে? নেই। তাহলে শুধু একটাই পরাবৃত্ত আছে, তার মানে রুলটা অবশ্যই এটা হবে না? দেখো তো চিন্তা করে, একটা পরাবৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটা বসাই দিলে হয়ে গেল। এখানে এর মান কত, 4a ইকুয়াল টু কত 8 ভাঙাই দিলাম, তাহলে ইকুয়াল টু কত 2। তাহলে 8/3 ইনটু হলো 2 স্কয়ার মানে কত 4, তাহলে 4 8 32/3 এত বর্গ একক। ক্ষেত্রফলের সাথে বাই 3 এর একটা দেখো ওতপ্রোত ভাবে জড়িত, প্রত্যেকটা উত্তরে দেখো একটা বাই 3 আছে। হ্যাঁ, কারণ কি ওই যে 16/3 স্কয়ার, 8/3 স্কয়ার, 8/3 স্কয়ার বাই m কিউব। কি বোঝা কি গেছে? তাহলে এটা তুমি রুল লিখতে পারো, এটা হলো কি একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব দ্বারা ক্ষেত্রফল। তাহলে আমরা কয়টা শিখলাম? প্রথমে শিখলাম নরমালি যদি কোনো সমীকরণ দেওয়া থাকে y dx এর সূত্র, ওটা হলো মেইন সূত্র। এরপরে শিখলাম দুটো পরাবৃত্তের, এরপরে শিখলাম একটা পরাবৃত্ত একটা সরলরেখা, এটা শিখলাম একটা পরাবৃত্তের, আর শিখলাম হলো বৃত্ত আর উপবৃত্তের ক্ষেত্রফল। মোটামুটি এইগুলো করলে তুমি কিছু হচ্ছে কমন পেয়ে যাবা। এই কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? এই হলো তোমার ইন্টিগ্রেশন। ওকে, সবাই ভালো থাকো, গুড নাইট। কোনো দরকার হলে অবশ্যই ইনবক্সে নক করো, লভ যাবে না, তোমাদের জন্য আমি চেষ্টা করি এই শীটটাও কিন্তু সেভাবে তৈরি করা। ওকে, ভালো থেকো, গুড নাইট।